আমরা পৌঁছে গেছি প্যান্ডেমিক চুক্তি নিয়ে আমাদের আলোচনার শেষ পর্বে। আমাদের সঙ্গে কথোপকথনে রয়েছেন ডাক্তার গৌতম দাস। আমরা ইদানিং আবার শুনতে শুরু করেছি যে আমাদের রাজ্যে এবং দেশে করোনার সংক্রমণ বাড়ছে। আমরা শুনছি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে 4 নম্বরে রয়েছে করোনা সংক্রমণে। আমাদের দর্শকদের অনেকের মধ্যেই হয়তো প্রশ্ন রয়েছে যে এই নিয়ে কতটা চিন্তিত হওয়া আমাদের প্রয়োজন। আমরা আজকে যে আলোচনা এর আগে এতক্ষণ ধরে শুনলাম, তার পরিপ্রেক্ষিতে এই যে করোনা সংক্রমণের বিষয়ে আমরা এখন শুনছি, সেটা আপনি কিভাবে দেখেন? এবং যে ধরনের আইন আন্তর্জাতিক স্তর থেকে আমাদের ওপর চালানো হচ্ছে, এখানে আমাদের দেশে জনস্বাস্থ্যের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন, এটা আপনার থেকে জানতে চাইবো। এবং এই প্যান্ডেমিক চুক্তি থেকে আদৌ কি বেরোবার কোনো উপায় আছে, যদি বলেন। আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিই। সেটা হচ্ছে যে আবার একটা জিগির উঠছে এবং কাগজে মাঝে মাঝে ভিতরের পাতার দিকে দেখা যাচ্ছে যে কোভিডে এত মৃত্যু হলো, এতশো লোককে আবার কোভিড দেখা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটাকে কেন ফিয়ার মঙ্গারিং বলা হয়? আচ্ছা, আমরা কি বলি যে আজকে না এতগুলো ফ্লু হয়েছে আমাদের দেশে, এতগুলো ইনফ্লুয়েঞ্জার লোক হয়েছে, এতগুলো ম্যালেরিয়া হয়েছে, এতগুলো টিবি, এতগুলো ডায়রিয়াল ডেথ হয়েছে, এগুলো বলি বলি না? তাহলে বেছে বেছে কেন শুধু একটি অসুখকে ধরে বলা হচ্ছে? দেখুন, অনেকের মধ্যেই প্রশ্ন আছে যারা হয়তো এতটা খবর রাখেন না, কোভিড কি তাহলে আবার আসছে, আবার সেই সব দিন আসছে, আবার লকডাউন, আবার এই মাস্ক পরে ঘুরতে হবে, আবার ভ্যাকসিন নিতে হবে? ব্যাপারটা হচ্ছে যে এরা বিজ্ঞানটাকে তো পুরোপুরি উল্টো করে খাড়া করেছিল, হেডমুন্ড ঊর্ধ্বপদ করে দিয়েছিল। বিষয়টা হচ্ছে যে এরা কতগুলো মডেল নিয়ে এসেছিল, গাণিতিক মডেল, সেগুলো কিন্তু বাস্তবের ক্ষেত্রে কোনোদিনই প্রযুক্ত নয়, সেগুলো ছিল ফেক মডেল। কেন বলছি? তার কারণ ধরা যাক কোনো প্যান্ডেমিক হয়েছে, ধরা যাক একটা অজানা জীবাণু কোনো একটা জনসমাজের মধ্যে এসছে, জনগোষ্ঠীর মধ্যে, প্রথম যে লোককে আক্রমণ করেছে তার কোনো প্রতিরোধ নেই, তাহলে সে ভীষণভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু এটা এই নয় যে ওই জনগোষ্ঠীর শেষতম লোককেও ভাইরাসটা একইভাবে আক্রান্ত করবে, এটা ডাইনামিক্স নয়। ডাইনামিক্স হচ্ছে এটা, সেটা হচ্ছে যে কোনো ভাইরাস যদি প্রাণঘাতী হয়, এটা মার্সের ক্ষেত্রে দেখা গেছে 10%, যে কোনো ভাইরাস যদি প্রাণঘাতী হয় বা রোগ জীবাণু, তাহলে কিন্তু যার মাধ্যমে জীবাণুটা বিস্তার ঘটাবে সেই তো মৃত, শেষ হয়ে যায়। সেই জন্য সেই রোগ জীবাণু বেশি দূর পর্যন্ত পৌঁছতে পারে না। সেই জীবাণুই বহু দূর পর্যন্ত পৌঁছে যায়, দেশ বা এর সীমানা পৌঁছে যায়, জাতি সীমানা পেরিয়ে যায়। সেটা হচ্ছে দুর্বল, যেটা হচ্ছে মানুষকে সংক্রমিত করে কিন্তু মৃত্যু ঘটায় না, কারণ সেই মানুষ চলাফেরা করে, সেই ভাইরাসটাকে বহন করে নিয়ে যায়। এই জন্য ফ্লু এত দ্রুত এত বেশি জায়গায় ছড়িয়ে পড়তে পারে। সুতরাং সেই ভাইরাসই দ্রুত ছড়িয়ে পড়ে এবং বৃহত্তর ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে পড়ে, যে হচ্ছে দুর্বল, প্রাণঘাতী নয়। আর যে প্রাণঘাতী সে খুব অল্প সময়ের মধ্যেই খুব নির্দিষ্ট একটা সংকীর্ণ অঞ্চলের মধ্যে কিন্তু তার যে সংক্রমণ অর্থাৎ বিস্তার শেষ হয়ে যায়। এটাই হচ্ছে নর্মাল ডাইনামিক্স, এটাই বায়োলজি, এটাই হচ্ছে এভলিউশনারি বায়োলজি। কারণ ভাইরাস বেঁচে থাকতে চায়, সেই জন্য ভাইরাস মানুষের দেহে যখন সহাবস্থান করে, তার সঙ্গে যে ক্রমাগত লড়াই চলে, সেখানে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকে। সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টে কি হয়, জীবাণু আসে, আক্রমণ করে, কিন্তু মানুষ সেটা খুব সামান্যই তার মধ্যে রোগ লক্ষণ দেখা দেয়, তার কোনো ক্ষতি হয় না। এই পর্যায়টাকে বলে এন্ডেমিক স্টেজ। আমরা আমাদের দেশে, আমাদের মতো ট্রপিক্যাল দেশে বেশিরভাগই তো ইনফেকশাস ডিজিজ থাকে, এখানে বহু অসুখ, ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো সব এখানে এন্ডেমিক ডিজিজ, অর্থাৎ রোগের জীবাণুটাকে কখনো কিন্তু এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। তারা এই জনগোষ্ঠীর মধ্যে, পরিবেশের মধ্যে থাকে। আমরা মাঝে মাঝে আক্রান্ত হই, এবং যার দ্বারা আক্রান্ত হই সেটা হচ্ছে পুরনো যে ভাইরাস জীবাণুটা ছিল তার থেকে অনেক দুর্বলতর ভার্সন। এইভাবে যত সময় যায় তত কোনো একটা রোগ জীবাণু ক্রমাগত দুর্বল হতে হতে একটা এন্ডেমিক স্টেজে পৌঁছে যায়। আমরা প্যান্ডেমিক যে কোভিড
যেটা বলা হয়েছিল তার এন্ডেমিক স্টেজে পৌঁছে গেছি। এখানে মিছিমিছি আতঙ্ক ছড়াবার কোনো কারণ নেই। এটা একেবারে অবান্তর, অবৈজ্ঞানিক এবং একটা উন্মাদের মতো আছে। এটা না করাই ভালো। আমার কথাটা যদি আপনাদের মনে হয় না ঠিক নয়, দেখুন আমাদের দেশে এই যে কোভিড ভাইরাসের যারা জিনোম সিকোয়েন্স করতেন এবং যাদের কাছে সেই ভাইরাসটার অরিজিনাল ভাইরাস রয়েছে এবং তারা সরবরাহ করেছেন ভ্যাকসিন নির্মাতাদের কাছে, সেই সংস্থাটির নাম হচ্ছে সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি, সিসিএমবি, হায়দ্রাবাদ একটি সংস্থা, আমাদের দেশীয় সংস্থা। তার যে কর্ণধার সিইও, তিনি কি বলছেন দেখুন, তার কথাই ছাপা হয়েছে টাইমস অফ ইন্ডিয়াতে 27শে মে। তিনি বলেছেন যে কোভিড-19 যে ভাইরাসটা এখন রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি দুর্বলতর হয়ে এখন সেটা একটা সিজনাল ফ্লুর মতো এন্ডেমিক স্টেজে পৌঁছে গেছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সেই কারণে আমরা নতুন করে কোভিড ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং বন্ধ করে দিয়েছি। এবং আমরা যখন ভাইরাস সম্বন্ধে কিছুই জানতাম না তখন আমরা অনেক আজব কাণ্ড কারখানা করেছি। রাস্তার মধ্যে ওই কি সব ছড়িয়েছি, আমরা পাউডার ছড়িয়েছি, পেস্টিসাইড ছড়িয়েছি, মানুষের গায়ে স্প্রে করে দিয়েছি, যদিও জানতাম যে ভাইরাসটা বায়ু দিয়ে বাহিত হয়, বাতাস থেকে বাহিত হয়। তো এখন এইসব উদ্ভট কাজকর্ম করার আর কোনো প্রয়োজন নেই এবং ভ্যাকসিনের জন্য দৌড়বার দরকারও নেই, এ কথা তিনি বলেছেন। এবং এই রিপোর্টে যেটা এখানে দেখানো হচ্ছে আপনি দেখতে পাবেন যে তিনি এটাও বলেছেন যে যে ভাইরাসের যে প্রজাতিটা, যে ভেরিয়ান্ট বিরুদ্ধে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেটা আজকে আদৌ কাজ করবে কিনা, কার্যকরী কিনা, তার জন্য বিস্তারিত স্টাডি দরকার। সেই স্টাডি ব্যতিরিকে আর নতুনভাবে কোভিড ভ্যাকসিনেশন দেওয়া অর্থহীন। তো এই কথাটা বলছেন এই বিষয়ে যিনি একজন বিশেষজ্ঞ, আমাদের দেশের একজন প্রিমিয়ার অর্গানাইজেশনের যে কর্ণধার, তিনি বলছেন। এখন এর পরেও যদি আমরা আতঙ্কিত হই সেটা আমাদের নির্বুদ্ধিতা, এর বেশি কিছু আর বলবো না। আমরা চলে যাই পরবর্তী বিষয়টাতে, যে এই চুক্তিতে একবার যদি কোনো দেশ আবদ্ধ হয়ে পড়ে সেখান থেকে বেরোবার রাস্তা আছে কি? হ্যাঁ, এরা আর্টিকেল 32 নম্বর আর্টিকেলে বলেছে যে চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবার 2 বছর পরে যদি কোনো দেশ মনে করে সে বেরিয়ে যাবে, এখান থেকে প্রত্যাহার করতে পারে, তার জন্য তাকে ইউনাইটেড নেশনসের যে ডিপোজিটার আছে, যার কাছে চুক্তিটি থাকবে, যিনি জিম্মেদার, তাকে চিঠি দিয়ে জানাতে হবে। তবে চিঠি দেবার 1 বছর পরে সেটাকে বিবেচনা করা হবে। তারপরে বলা আছে যদি কোনো দেশ সত্যি সত্যি এই চুক্তির থেকে বেরিয়ে যায়, তার মানে এই নয় যে চুক্তির মধ্যে যে অব্লিগেশন রয়েছে, যে বাধ্যবাধকতা রয়েছে, সেখান থেকে সে বেরিয়ে যেতে পারবে। এবং আরো সমস্ত কথা বলা আছে যে ভবিষ্যতে সে এমন কিছু আন্তর্জাতিক মাধ্যমে বা আন্তর্জাতিক ফোরামে মন্তব্য করতে পারবে না যা এই চুক্তির বিপক্ষে যায়। চুক্তির যে মূল ভাবনা বা লক্ষ্য তার বিরুদ্ধে যায় এমন কোনো কথাবার্তা কিন্তু সেই দেশ বলতে। তাহলে এবারে বুঝুন যে একবার এই চুক্তিতে ঢুকে গেলে তার নাকপাশ থেকে বেরোনো কিন্তু প্রায় অসম্ভব এবং কার্যত খুব কঠিন। এরপর হচ্ছে আমাদের বলবে যে বক্তব্যটা রাখলেন যে তাহলে আমাদের জনস্বাস্থ্য কোন দিকে আবর্তিত হতে চলেছে। দেখুন, এটা স্পষ্ট, আমাদের জনস্বাস্থ্য নিয়ে অনেক গবেষক এবং জনস্বাস্থ্যবিদ কোভিডের সময় তার একটা বিরুদ্ধস্বর রেখেছিলেন। ডক্টর অমিতাভ ব্যানার্জি, যিনি বইও লিখেছেন, বিভিন্ন সংবাদপত্রে লিখেছেন, আমাদের সঙ্গে তাদের কথা হয়েছে, তিনি কিন্তু বলেছেন অনেক জায়গায় যে জনস্বাস্থ্যটা কি, আমাদের দেশে জনস্বাস্থ্যের কি হাল, সেই জনস্বাস্থ্যকে যদি মজবুত না করা যায়
তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তার মধ্যে রয়েছে যে অসুখগুলো, তার মধ্যে হচ্ছে টিবি। কিছুদিন আগে আপনারা শুনেছেন টিবির ওষুধ দুর্লভ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না বাজারে। কত লোক কত দিন ধরে ওষুধ না খেয়ে থেকেছে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হয়েছে, এবং সেটা তো আমাদের সমাজকেই ক্ষতি করবে। আমরা কি তখন এই কোভিড এর মতো বা প্যান্ডেমিক চুক্তির মতো সরব হয়েছিলাম, কনসার্ন হয়েছিলাম? হয়নি তো। এবং এই যে সমস্ত পণ্ডিত ব্যক্তি যারা এই কোভিড নিয়ে এত বেশি ভাবছেন, তারা কি ভেবেছিলেন সেই সময় এটা একটা জনস্বাস্থ্যের গুরুতর বিপদ? যে সমস্ত ইনফেকশাস ডিজিজ রয়েছে, যার আন্ডার 5 বছরের নিচে শিশু মৃত্যুর হার ভারতবর্ষে প্রায় দ্বিতীয় পৃথিবীর মধ্যে, তাকে কমানোর দরকার নেই। তাহলে কি হবে? জনস্বাস্থ্যের জন্য যে বাজেট, সরকারি বাজেট, তা বাড়াতে হবে। শুধু বাড়ালে হবে না, আমি যদি 2 থেকে 3% করে দিলাম, আবার বাড়ানোর শর্ত রেখে দিলাম কোনো ফাউন্ডেশনের কাছে যে তোমার ভ্যাকসিন কিন্তু আমি কিনে নেবো, 47,000 কোটি টাকা আমি দিয়ে রাখলাম শুধু ভ্যাকসিন কেনার জন্য। এটা তো তার বাজারটাকে প্রসারিত করার জন্য আমার হেলথ বাজেট থেকে কেটে তাকে দেওয়া হলো, করা হলো জনস্বাস্থ্যের নামে। এটা একটা বিকৃত জনস্বাস্থ্য নীতি। এবং এখন এই চুক্তির মাধ্যমে যেটা হতে যাচ্ছে, জনস্বাস্থ্য ব্যবস্থাকে পুরো দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে একটা জনস্বাস্থ্য সার্ভিল্যান্স অর্থাৎ নজরদারি ব্যবস্থার মধ্যে এটা অধঃপতিত হবে, যেখানে আমাদের ক্লিনিক্যাল মেডিসিন এটা পুরোপুরি বর্জিত হবে, তার জায়গা নেবে এই জিনোম সিকোয়েন্সিং। এক উন্মত্ততা, এই উন্মত্ততার ফলে হয়তো কোনো ভ্যাকসিন নির্মাতা, কোনো কর্পোরেট কোম্পানি বহু বিলিয়ন ডলারের মালিক হতে পারেন, লাভবান হতে পারে, কিন্তু জনস্বাস্থ্যে তাতে কোনো উন্নতি হবে না। জনস্বাস্থ্য আরো অন্ধকারে নিমজ্জিত হবে। যতটুকু ফান্ড আছে, যতটুকু বরাদ্দ হয় আমাদের এই জনস্বাস্থ্যে, সেটা যদি ডাইভার্টেড হয়ে অন্যদিকে চলে যায়, এবং সবচেয়ে বড় কথা, ইতিমধ্যে আমরা জানি বিশ্ব ব্যাংক এবং IMF-এর কাছে ঋণে আমাদের দেশ জর্জরিত। বহু অনুন্নত দেশের মতো বা উন্নতশীল দেশের মতো আমাদের দেশও কিন্তু ঋণে জর্জরিত। এই ট্র্যাপের মধ্যে পড়ে গেছে আমাদের দেশের মধ্যে কয়েকটি রাজ্য। তারপরে যদি এই প্যান্ডেমিক চুক্তির নাম করে বিশ্ব ব্যাংকের থেকে লোন নিতে মানে পরোক্ষভাবে বাধ্য করা হয়, তাহলে আমাদের দেশের অর্থনীতির পক্ষেও সেটা কিন্তু মোটেই মঙ্গলজনক নয়। সুতরাং এই প্যান্ডেমিক চুক্তির নিরিখে শুধুমাত্র জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত মানুষ নয়, সমস্ত সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সমস্ত কনসার্ন মানুষ, তাদের কিন্তু সরব হওয়া উচিত। এই বিষয়টার মধ্যে তাদের অনেক বেশি দৃষ্টি দেওয়া উচিত। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কি করা? দেখুন, প্রথম যেটা, আমাদের মতো একটা দেশ, এত 140 কোটি মানুষের দেশ, সেই দেশের তো একটা নির্দিষ্ট বক্তব্য থাকবে। স্লোভাকিয়ার মতো একটা ছোট্ট দেশ যদি তার একটা নির্দিষ্ট বক্তব্য রাখতে পারে, রাখার মতো সে ক্ষমতা রাখে, কেন আমাদের দেশে থাকবে না? আমরা কেন বলবো না যে হুয়ের মতো একটি আন্তর্জাতিক সংগঠন, যে আমাদের ভুল পথে চালনা করেছিল, আমাদের লকডাউন করতে বলেছিল, আমাদের মাস্ক পরতে বলেছিল, আমাদের 10 ফুট দূরত্ব রাখতে বলেছিল, আমাদের জনজীবন অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, যার নিদান, সে কেন আত্মসমালোচনা করবে না? কেন সে বলবে না সে ভুল, এবং ভুলটা যে আর সে কোনোদিন পুনরাবৃত্তি হবে না, সেই নিশ্চয়তা সে কেন দেবে না? যদি সে দিতে অনিচ্ছুক হয়, অস্বীকার করে, বা পুরো সম্ভাবনাটাকে অস্বীকার করে দেয়, তাহলে সেই সংগঠনে থাকার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে? আমরা কেন বলতে পারবো না? হয় হু নিজেকে সংস্কার করুক, না হলে আমরা কিন্তু ওই আমেরিকা, আর্জেন্টিনার মতো আমাদের পথ দেখব। আমরা যেমন বিভিন্ন বাণিজ্যিক চুক্তি করি, আন্তর্জাতিকভাবে বিভিন্ন আঞ্চলিক ফোরাম তৈরি করি, ইন্টার গভর্নমেন্ট অর্গানাইজেশন তৈরি করি, কেন স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা করতে পারবো না? আমরা করতে পারি তো। সুতরাং সরকারকে দরকার, আমাদের একটা স্বাধীন দেশের যে সমস্ত জনস্বাস্থ্যবিদ আছেন, যাদের মধ্যে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই, অর্থাৎ যাদের টিকি বাধা নেই কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে, যাদের টিকি বাধা নেই কোনো বিশেষ শক্তিধর ফাউন্ডেশনের সঙ্গে, সেই সব জনস্বাস্থ্যবিদরাই কিন্তু আমাদের জনস্বাস্থ্যের
নিয়ন্ত্রক হবেন, এটাকে প্রথম করা উচিত। কারণ সব পৃথিবীর প্রায় সব দেশের মতো আমাদের দেশেও এই জনস্বাস্থ্যের মধ্যে যে আমলাতন্ত্র রয়েছে তার মধ্যে ঢুকে পড়েছে। তারা নীরবে কাজ করছে। কেন দেখতে পাচ্ছেন না যে যখন একজন দেশের এই সেলুলার বায়োলজির সংগঠনের কর্ণধারী কথাটা বলে দিচ্ছেন, এই ব্যাপারে আর করার দরকার নেই, মাতামাতি দরকার নেই, তখন হঠাৎ করে কিসের নির্দেশে, কার নির্দেশে মক ড্রিল চালু হয়ে যাচ্ছে? কারা করছে এরা? এরা কি কোনো শ্যাডো প্লেয়ার? আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এরা কি লুকিয়ে আছে? এরা কাদের নিশানায়, কাদের ইশারায় কাজ করছে? এই ব্যাপারটা কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আমরা স্পষ্ট করে আমাদের সরকারকে বলবো, আমাদের জনস্বাস্থ্য নীতি অন্য কোনো আন্তর্জাতিক শক্তির দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এপিডেমিওলজি অর্থাৎ এই যে মহামারী বিদ্যা, সেটা সম্পূর্ণভাবে রিজিওনাল, সেটা কখনো ইন্টারন্যাশনাল নয়। অর্থাৎ একটা মহামারী হবে কি হবে না, একটা জনস্বাস্থ্য কোন পথে যাবে, সেটা নির্ভর করে তার লোকাল ফ্যাক্টরের ওপর, তার জলবায়ু, তার জনগণ, জনগণের অর্থনৈতিক অবস্থা, তার অর্থনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, খাদ্যাভ্যাস, এ সবের ওপর নির্ভর করে কোন দেশে কোন রোগ কতটা পরিমাণে হতে পারে এবং কতটা জনগণকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমাদের দেশে যেখানে শহরগুলোতে অত্যন্ত ঘন জনবসতি, সেখানে যা রোগ ব্যাধির সম্ভাবনা, ছড়িয়ে পড়ার সম্ভাবনা, একটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে সেটা হবে, হতে পারে না তো। সুতরাং আমাদের দেশে যে জনস্বাস্থ্য নীতি, সেটা নিশ্চয়ই কার্যকর হবে না উন্নত দেশের কোনো শহরে। আবার আফ্রিকার কোনো জঙ্গলের সন্নিকটে কোনো দেশ রয়েছে, সেখানে যে জনস্বাস্থ্য নীতি, সেটা আবার আমাদের দেশে আর কার্যকর হবে, এটা ভেবে রাখার কোনো কারণ নেই। জনস্বাস্থ্য by its own right is very regional in nature, it is not international. সুতরাং সেই জনস্বাস্থ্যের মতো ক্ষেত্রে যখন কোনো আন্তর্জাতিক সংস্থা মাথা গলাতে চাইছে এবং তার নিজস্ব পরিকল্পনার একটা অংশ করে নিতে চাইছে, তখন সেখানে কিন্তু সতর্ক থাকতে হবে এবং আমাদের মতামতটাকে সোচ্চারে বলতে হবে। আমাদের স্পষ্ট করতে হবে আমাদের অবস্থানকে, সরকারকে স্পষ্ট করতে হবে অবস্থানকে, এবং সেই অবস্থান জনগণকে জানাতে হবে। এবং আমি এখানে আরেকটু বলতে চাই, আমাদের দেশে যে সমস্ত রাজনীতিবিদরা রয়েছে দল নিরপেক্ষভাবে, আপনারা একবার ভেবে দেখুন যে এই প্যান্ডেমিক চুক্তির প্রেক্ষাপটে যে পরিকল্পনাটা চলছে, জনস্বাস্থ্যকে একেবারে অন্য পথে চালিয়ে দেবার যে পরিকল্পনা চলছে, প্যান্ডেমিক ইন্ডাস্ট্রি তার নিজের স্বার্থে আমাদের জনস্বাস্থ্যকে হাইজ্যাক করতে যাচ্ছে, তাতে কিন্তু আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, আপনার চারপাশে যে সমাজ রয়েছে সেও ক্ষতিগ্রস্ত হবে। তাই আজকে অন্তত সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে আপনারা এ ব্যাপারে সরব হন। এবং আমাদের সংসদে কেন আলোচনা হবে না? স্লোভাকিয়া বলে যাচ্ছে, রুশ বলে যাচ্ছে যে এই ব্যাপার নিয়ে, পিএবিএস নিয়ে আমরা আমাদের মধ্যে, আমাদের সংসদে, আইনসভার মধ্যে আলোচনা করতে এখনো সক্ষম হয়নি, তাই তোমাদের ভোটে মত দিতে পারছি না। আমাদের দেশের সরকার কেন এটা বলতে পারবে না? কেন সে সংসদে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে রাখবে না, যে বিষয়টার সঙ্গে দেশের প্রতিটি মানুষের জীবন জুড়ে থাকবে, জীবন এবং জীবিকা জুড়ে থাকবে? তাহলে আমাদের দেশের সরকার কেন সংসদে এই বিষয়টাকে না তুলে সে বিশ্ব মঞ্চে গিয়ে হুয়ের অ্যাসেম্বলিতে বলে আসবে আমাদের প্রতিনিধি যে আপনাদের প্রতি আমাদের সর্বান্তকরণ সমর্থন রয়েছে? কি করে বলতে পারেন তারা? এবং আমাদের রাজনীতিবিদরা কেন সংসদের বাইরে, সংসদের ভেতরে, সমাজের মধ্যে কেন এটা নিয়ে তারা সরব হবেন না? এটা তো তাদের দায়িত্ব, এটা তো তাদের দায়। এবং রাজনৈতিকবিদদের সঙ্গে যে সমস্ত সমাজতত্ত্ববিদ আছেন, পরিবেশবিদ আছেন, তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে।
তাদেরও কিন্তু জিনিসটাকে বুঝে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাদের সোচ্চার হতে হবে, মানুষকে বোঝাতে হবে, দেশের যারা কর্ণধার তাদের বোঝাতে হবে। তারা যদি না বুঝে থাকেন তাদের বোঝাতে হবে, কারণ বিপদটা কিন্তু সকলের। সুতরাং এই বিপদের সামনে দাঁড়িয়ে আমাদের কিন্তু জাতীয় স্বার্থেই এবং আমাদের দেশের সমস্ত মানুষের স্বার্থেই কিন্তু আজকে নতুন করে জনস্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। আমার মনে হয় আমি পৌলমীর যেটা জানবার প্রশ্ন ছিল হয়তো কিছুটা উত্তর দিতে পারলাম। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, চিন্তার কথা যেটা প্রথমে শুনলাম সেটা হচ্ছে এই চুক্তি থেকে বেরোনোর কিছু মানে কার্যত অসম্ভব বলা যায়, কারণ এর সাথে কিছু আন্তর্জাতিক ঋণের বিষয় আমাদের মতো দেশের ক্ষেত্রে যুক্ত রয়েছে। কিন্তু পাশাপাশি যে বিষয়টা আপনি তুলে ধরেছেন সেটা হচ্ছে যে অন্যান্য দেশ, স্লোভাকিয়ার মতো দেশ, গুয়াতেমালার মতো দেশ, তারা যখন এ বিষয়ে প্রশ্ন তুলতে পেরেছে, সেখানে সর্বাগ্রে বোধহয় প্রয়োজন আমাদের সংসদে এই বিষয়টা নিয়ে আলোচনা, যেটা আমাদের দেশে একেবারেই আমরা দেখিনি। আমরা দেখেছি যে আপনার আলোচনাতেও এসছে, আমাদের দেশের যে প্রতিনিধি প্যান্ডেমিক চুক্তির যে আলোচনা স্থল বা সভাগৃহ সেখানে যান, তিনি কিন্তু একজন নন ইলেক্টেড প্রতিনিধি। তো দেশে যে অন্যান্য মতামত রয়েছে, জনস্বাস্থ্য নীতির এই উলট পুরাণের বিরোধী মত যে দেশে রয়েছে, সে বিষয়ে বোধহয় অনতি বিলম্বে আমাদের লোকসভায় এবং রাজ্যসভায় আলোচনা দরকার। আমার মনে হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি যা আজকে ডক্টর গৌতম দাস তুলেছেন। আরেকটি বিষয় আমরা যেটা ওনার কথা থেকে জানতে পারলাম, টিবি, যা আমাদের দেশে একটি মানে বহু মানুষের মৃত্যুর কারণ বহু বছর ধরে, সেই রোগের ওষুধ যখন থাকে না তাই নিয়ে সরকারের হেলদোল নেই। ডায়রিয়া আমাদের দেশে চাইল্ড মর্টালিটির অন্যতম কারণ, অথচ আমরা দেখলাম যে পরিশ্রুত পানীয় জল তার ব্যবস্থা সরকার আজও করতে পারছে না জনগণের জন্য। অথচ সেই জায়গায় সরকার যে স্বাস্থ্য নীতি নিয়ে আসছে তা আন্তর্জাতিক চুক্তিকে ফলো করে দেখা যাচ্ছে হেলথ সার্ভেলেন্সের নীতি, সেটা কোনো জনস্বাস্থ্যের নীতি নয়। সেই জায়গায় ডক্টর গৌতম দাস আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন। তিনি বলেছেন আমাদের দেশে একটি স্বাধীন জনস্বাস্থ্য নীতি তৈরি করতে হবে সরকারকে। সেই লক্ষ্যে বোধহয় আমাদের সকলকে এই বিষয়ে আগামী দিনে আরো জোরদার প্রচার চালাতে হবে। আশা করি আমরা ডক্টর দাসকে আবার আমাদের সাথে এই প্রচার পর্বে পাশে পাবো। আজকের আলোচনা আমরা এই জায়গাতেই শেষ করব, যে এই যে জনস্বাস্থ্য নীতির যে উলট পুরাণ এই প্যান্ডেমিক চুক্তির নামে, ওয়ান হেলথ অ্যাপ্রোচের নামে আমরা আমাদের দেশে এবং আন্তর্জাতিক স্তরে দেখতে পাচ্ছি, এর বিরুদ্ধে আপনার কি মনে হয়, মানে আমরা যে প্রাথমিক দাবিগুলো তুলতে পারি, দুটি দাবি আপনি ইতিমধ্যেই বলেছেন, তো আপনি যদি দু চার কথায় আপনার বক্তব্যই আর একটু একটা সামারি করে দেন, আর আমরা তাহলে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। ধন্যবাদ। দু একটি কথায় সামারি করতে গেলে এটাই বলতে হয় যে প্যান্ডেমিক চুক্তি নিয়ে যেটা আমরা বলছি এটা জনস্বাস্থ্যকে ঘিরে রয়েছে, কিন্তু এটা জনস্বাস্থ্যকে একটা দিক বদল করছে, অর্থাৎ জনস্বাস্থ্য পরিণত হচ্ছে একটা মানে পাবলিক হেলথ সার্ভিলেন্স একটা সিস্টেমের মধ্যে পরিণত হচ্ছে, যেটার সঙ্গে যুক্ত আছে একটা প্যান্ডেমিক ইন্ডাস্ট্রি এবং তাদের বাণিজ্যিক যে মুনাফা সেটার লক্ষ্যে তারা কিন্তু এই চুক্তিকে সাজিয়েছে। আমরা যদি তার অংশ হতে চাই আমাদের কিন্তু এটা ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে যে এটা কিন্তু আমাদের বহু মূল্য দিতে হবে। প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের যে ভঙ্গুর জনস্বাস্থ্য যেটা হয়েছে সেটা আরো খারাপের দিকে যাবে এবং যে কি পরিণাম হবে আমাদের জনগণের জীবন এবং জীবিকার উপর আমরা জানি না। সুতরাং এটা নিয়ে
দেখুন, এটা তো আমরা একটা সাধারণ চিকিৎসক, কনসার্ন বলতে পারেন, আমরা এগুলোকে পড়ে বুঝে যেতে পেরেছি। আমাদের থেকেও অনেক বিদ্বান, পণ্ডিত, গবেষক দেশে রয়েছেন, যারা যদি এদিকে একটু দৃষ্টিপাত করেন, আমার থেকে বা আমাদের থেকে অনেক বেশি তারা কিন্তু উপলব্ধি করবেন, বুঝতে পারবেন এবং সরকারকে দিশা দেখাতে পারবেন। সুতরাং আমি আবেদন করব আমাদের দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, গবেষক, চিন্তক, সমাজকর্মী যারাই আছেন, তারা এই বিষয়টা নিয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করুন এবং সরকারের কাছে এই দাবিটা অন্তত আওয়াজটা তুলুন। ধন্যবাদ ডক্টর গৌতম দাস। আমরা আমাদের দেশে এবং রাজ্যে ইতিমধ্যেই দেখেছি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কি সাংঘাতিক ভয়ঙ্কর দিন অবস্থা। গত বছর তিলোত্তমা আন্দোলনের সময় সেই বিষয়ে আমরা সকলে জানতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই জনস্বাস্থ্য নীতির যে উলট পুরাণ, যেখানে দেখছি যে বুনিয়াদী স্বাস্থ্য ব্যবস্থা, পুষ্টিকর খাদ্য, পরিশ্রুত পানীয় জল, পরিচ্ছন্ন পরিবেশের বদলে পুরো ফোকাসটাই চলে যাচ্ছে সংক্রামক রোগ এবং ভ্যাকসিন। এবং আপনি বলেছেন সেখানে কর্পোরেট স্বার্থ এবং মুনাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদম তার রুটে বা তার শিকড়ের মধ্যে একদম এই ফার্মা ইন্ডাস্ট্রি কিভাবে জড়িয়ে রয়েছে। সেই জায়গায় আগামী দিনে আমার মনে হয় একটি জনস্বাস্থ্য আন্দোলন যদি আমরা গড়ে তুলতে পারি, এই প্যান্ডেমিক চুক্তির বিরোধিতা যদি আমরা করতে পারি এবং একটা স্বাধীন জনস্বাস্থ্য নীতির দাবি যদি আমরা সরকারের কাছে রাখতে পারি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।